মেঘ অবাক হয়ে যায় জিয়ার আত্মহত্যার কথা শুনে। জিয়া সুইসাইড কেন করবে? আদ্রিয়ানের জন্য? কিন্তু আদ্রিয়ানের সাথে জিয়ার কোনো প্রকার রিলেশন নেই। যদিও শুরুর দিকে মেঘও মনে করছিল আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে, কিন্তু কাল কেবিনের বাহিরে দাঁড়িয়ে দুজনের মধ্যে যা কথা শুনল তাতে স্পষ্ট হয়ে যায় আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে না। সে শুরু থেকেই জিয়াকে নিজের ছাত্রীর চোখে দেখে এসেছে। তবে কি কালকে জিয়ার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে জিয়া আত্মহত্যা করেছে? জিয়ার আত্মহত্যার কথা কি আদ্রিয়ান শুনেছে? এই জন্য কি কাল রাত 9টা বাজে তবুও সে বাড়ি ফিরে আসেনি? আদ্রিয়ান কি এখনো হাসপাতালে গেছে জিয়াকে দেখতে? জিয়ার অবস্থা এখন কেমন? জিয়ার শরীর আর আদ্রিয়ানের বাড়ি ফিরে না আসার কারণ মেঘের বেশ চিন্তিত হয়। মেঘ এখন কি করবে? মেঘের কি উচিত আদ্রিয়ানকে ফোনটা করা, জিয়ার কি অবস্থা তা জিজ্ঞেস করা? তাছাড়া রাতে আদ্রিয়ান বাড়ি ফিরবে কি না তা জানা তো উচিত তার। আর জিয়া যদি আদ্রিয়ানের জন্য আত্মহত্যা করে থাকে তবে নিশ্চয়ই তার পরিবার আদ্রিয়ানকে ছেড়ে দেবে না। আদ্রিয়ান এখন কি করছে? মেঘ দ্রুত টেবিলের ওপর রাখা তার ফোন হাতে নেয়। এরপর আদ্রিয়ানের নাম্বারে কল দেয়। প্রথমবার কল দেয়, কলের শব্দ হয় কিন্তু আদ্রিয়ান ফোন রিসিভ করে না। মেঘ যখন পরের বার কল দেয় তখনও শব্দ হয় কিন্তু অপর পাশ থেকে কল রিসিভ করে না আদ্রিয়ান। মেঘ বিরক্ত হয়ে আর 4 থেকে 5 বার ফোন করে কিন্তু প্রতিবার হয়ে ফোন কেটে যায়। ফোন টেবিলে শব্দ করে রেখে মেঘ বলে ওঠে, আদ্রিয়ান স্যার, ফোন রিসিভ করুন দয়া করে। আদ্রিয়ান, পিক আপ দ্য ফোন। হাসপাতালে কেবিনের দরজার পাশে বসে আছে ইরফান সাহেব। তার চোখে রাগ, ঘৃণা, জেদ স্পষ্ট ফুটে উঠছে। কিন্তু তার ঠিক সামনে থাকা পুরুষ বিস্ময়, হতাশার অবাক হয়ে একটা চিঠির দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ানের হাতে থাকা চিঠি হলো সুইসাইড নোট, যা সে আত্মহত্যা করার আগে লিখে গেছে, যেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে জিয়ার মৃত্যুর সম্পূর্ণ দায় আদ্রিয়ানের। আদ্রিয়ান তার সাথে প্রতারণা করেছে বলে সে মৃত্যুর মতন এমন পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছে। ইরফান সাহেব আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, কি আদ্রিয়ান, এখন বিশ্বাস হয়েছে যে আমি মিথ্যে বলছি না? জিয়া তোমার কারণেই আত্মহত্যা করেছে। তুমি জিয়ার সাথে দীর্ঘদিন রিলেশনে থাকার পর এখন তার সাথে প্রতারণা করছো বলে জিয়া দুঃখে কষ্টে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এখনো কি বলবে তুমি আদ্রিয়ান? ইরফান সাহেবের কথা আদ্রিয়ানের কানে পৌঁছায়। এতক্ষণ আদ্রিয়ানের জিয়ার জন্য খারাপ লাগছিল, কিন্তু এই চিঠি পড়ার পরে সে বুঝে গিয়েছে জিয়া ইচ্ছে করে তাকে ফাঁসাতে এই আত্মহত্যার মিথ্যা নাটক করেছে। আদ্রিয়ানের এখন জিয়ার প্রতি মায়া নয়, বরং রাগ কাজ করছে। বেহায়া, নির্লজ্জ মহিলা, একজন নারী যে এত বেহায়া হতে পারে তা হয়তো জিয়াকে না দেখলে সে জানতো না। আদ্রিয়ান ইরফান সাহেবের দিকে তাকিয়ে বলে, স্যার, আপনার মেয়ে একটা মিথ্যাবাদী, আর ওর লেখা চিঠি সম্পূর্ণ মিথ্যে। আদ্রিয়ানের না বোধক কথা শুনে ইরফান সাহেবের রাগ উঠে যায়। উনি রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান, তুমি এখন আমার মেয়েকে মিথ্যাবাদী বলছো? সাহস তো কম নয় তোমার। আর একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তি নিশ্চয়ই তার মারা যাওয়ার আগে মিথ্যে কথা বলবে না। ইরফান সাহেবের কথা শুনে আদ্রিয়ান হেসে উত্তর দেয়, স্যার, আপনি ঠিকই বলেছেন, একজন মানুষ মৃত্যুর পূর্ব মুহূর্তে মিথ্যে কথা বলবে না। কিন্তু যদি ওই ব্যক্তি আপনার মেয়ে না হয় তো? আপনার মেয়ে একটা নির্লজ্জ, বেহায়া, ফালতু আর লোভী মেয়ে, যাকে ভালোবাসা তো দূরের কথা, ওর মুখ দেখতে অবধি আমার ঘৃণা করে। আদ্রিয়ানের কথা শুনে ইরফান সাহেব রাগে জ্বলে ওঠে। তার শার্টের কলার ধরে বলে, আদ্রিয়ান, তোমার কি লজ্জা করে না আমার অসুস্থ মেয়ের নামে এমন মিথ্যে কথা বলতে? আদ্রিয়ান ইরফান সাহেবের দিকে তাকিয়ে বলে ওঠে, লজ্জা আমার নয়, বরং আপনার করা উচিত স্যার। শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না, মেয়েকে শিক্ষা আর উপদেশ দিতে হয়। আর যদি মেয়ে কোনো ভুল করে তবে ছোটবেলা থেকেই তাকে শাসন করে বড় করতে হয়। আপনার মেয়ে অসুস্থ বলে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, না হলে ওর গালে গুনে গুনে 10টা থাপ্পড় বুঝিয়ে দিতাম। ফাজলামি করার শাস্তি কী হয়? ইরফান সাহেব আদ্রিয়ানের শার্টের কলার ছেড়ে দেয়। এরপর শান্ত আর প্রতিশোধপরায়ণ কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তুমি হাসপাতালে ডক্টরি করো, ওই হাসপাতালের মালিক আমি। যদি তোমার জন্য আমার মেয়ের কোনো ক্ষতি হয় তবে কিন্তু তোমার কেরিয়ার আমি ধ্বংস করে দেব। ইরফান সাহেবের কথা শুনে আদ্রিয়ান ভয় পায় না, বরং জোরালো কণ্ঠে বলে ওঠে,
ইরফান স্যার, আপনি হাসপাতালের মালিক, আমার জীবনের মালিক নয়, আর আমার কেরিয়ার শেষ করার কোনো ক্ষমতা আপনার নেই। আদ্রিয়ানের কথা শুনে ইরফান সাহেব জিয়ার সুইসাইড নোট তার মুখের সামনে ধরে বলে, যদি এই সুইসাইড পুলিশের কাছে জমা দেওয়া হয় তবে জিয়ার মৃত্যুর সম্পূর্ণ দায় থাকবে তোমার। আর আমেরিকার আইন অনুযায়ী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে ঠকানোর অভিযোগে তোমাকে জেল দিতে হবে, আর তোমার তিলে তিলে গড়ে তোলা কেরিয়ার শেষ হয়ে যাবে। তোমার ডক্টরের লাইসেন্স বাতিল হয়ে যাবে, তুমি আর কোনো হসপিটালে কোনো ডক্টর হিসাবে জয়েন করতে পারবে না। ইরফান সাহেবের কথা শুনে আদ্রিয়ান ভয় পেয়েছে কিনা তা বোঝা যায়নি। আদ্রিয়ান বলে, সত্যি করে বলুন তো ইরফান স্যার, আপনি কি চান, আমার শাস্তি না জেল? আদ্রিয়ানের কথা শুনে ইরফান সাহেব বলে, আমি চাই জিয়া সুস্থ হয়ে উঠলে তুমি জিয়াকে বিয়ে করবে। একমাত্র এই উপায়ে তুমি তোমার কেরিয়ার আর মান সম্মান রক্ষা করতে পারবে। কিন্তু এটা আমার দ্বারা সম্ভব না ইরফান স্যার, কারণ আমি বিবাহিত, দেশে আমার স্ত্রী রয়েছে। আর যদি আমার কেরিয়ার ধ্বংস হয়ে যায় বা আমার জেল হয়, তবুও আমার দ্বারা জিয়াকে বিয়ে করা সম্ভব না, কারণ জিয়ার মতন এমন বেহায়া আর অহংকারী মেয়ের সাথে সারা জীবন সংসার করা যায় না। আমি জিয়াকে বিয়ে করতে পারবো না। তবে কি তুমি জেলে যেতে চাও আদ্রিয়ান? ইরফান সাহেবের কথা শুনে আদ্রিয়ান বলে ওঠে, পুলিশ পাঠিয়ে দিন, আমি বাসায় অপেক্ষা করব, আর আমার বাসার ঠিকানা নিশ্চয়ই আপনি জানেন। আদ্রিয়ান আর কথা বাড়ায় না, জিয়ার শরীরের অবস্থা কেমন তা জানার আর আগ্রহ দেখায় না। বড় বড় পা ফেলে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। ইরফান সাহেব রাগে দাঁত কটমট করে তাকিয়ে থাকে শুধু আদ্রিয়ানের যাওয়ার দিকে। আদ্রিয়ান চলে যাওয়ার পর ডক্টর আইসিইউতে থাকা জিয়ার কেবিন থেকে বের হয়। ডক্টরকে দেখে ইরফান সাহেব আর ডলি বেগম এগিয়ে যান। ডলি বেগম চিন্তিত কণ্ঠে বলে ওঠেন, ডক্টর, আমার মেয়ে জিয়া কেমন আছে? ওর শরীরের অবস্থা এখন কেমন? রোগীর অবস্থা এখন ভালো। হাত কেটে যাওয়ার ফলে শরীর থেকে প্রচুর রক্ত বের হয়েছিল, তবে শরীরে নতুন রক্ত ভরা হয়েছে আর হাত ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আশা করি কালকে রাতের মধ্যে হুঁশ ফিরে আসবে। জিয়ার সুস্থতার কথা শুনে ইরফান সাহেব আর ডলি বেগমের চিন্তা দূর হয়। ডক্টর ইরফান সাহেবের সাথে জিয়ার শরীরের বর্তমান অবস্থা নিয়ে অন্য বিভিন্ন কথা বলে। রাত প্রায় 10:30। রাত 10:30টার সময় বাড়ির মেন গেট দিয়ে আদ্রিয়ানের গাড়ি প্রবেশ করে। গাড়ি থেকে বের হয়ে আদ্রিয়ান বাড়ির ভিতরে প্রবেশ করে। ড্রয়িং রুমে থাকা কাজের মহিলা আদ্রিয়ানকে দেখে এগিয়ে আসে আর বলে, আদ্রিয়ান স্যার, আপনি এসে পড়েছেন। স্যার, আজ হঠাৎ এত দেরি করে বাড়ি ফিরলেন কেন? কাজের মহিলার কথার জবাবে আদ্রিয়ান ছোট্ট করে উত্তর দেয়, হাসপাতালে জরুরি অপারেশন ছিল। আদ্রিয়ান কথাটা বলে সিঁড়ি দিয়ে পা বাড়ায়, তখন কাজের মহিলা আবারও তাকে পিছন থেকে ডেকে প্রশ্ন করে, আদ্রিয়ান স্যার, রাতের খাবার খাবেন না? আমি কি খাবার গরম করব? না, খাবার গরম করার প্রয়োজন নেই, আমার ক্ষুধা লাগেনি, আর আমি এখন রুমে গিয়ে বিশ্রাম করব, আমাকে বিরক্ত করবে না। ওকে স্যার। আদ্রিয়ান বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। কাজের মহিলা চলে যায় রান্নাঘরে রাতের খাবার ফ্রিজে তুলে রাখতে। মেঘ যখন রুমে বসে পড়াশোনা করছিল তখন বাহিরের নিচ থেকে গাড়ির শব্দ শুনতে পায়। মনে হয় আদ্রিয়ান চলে এসেছে। জিয়ার অবস্থা কেমন তা জানার আগ্রহ হয় মেঘের। মেঘ দ্রুত বই বন্ধ করে পড়ার টেবিল থেকে উঠে পড়ে, এরপর রুম থেকে বের হয়ে যায়। বাড়ি ফিরে আসার পর আদ্রিয়ান হয়তো রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে হয়তো টেবিলে বসে আছে, এটাই মেঘ ভাবে। মেঘ সিঁড়ি বেয়ে দ্রুত নিচে চলে যায়, কিন্তু টেবিলে আদ্রিয়ানকে বসে থাকতে না দেখে অবাক হয়। রান্নাঘরে থাকা কাজের মহিলার কাছে এগিয়ে যায়। কাজের মহিলা মেঘকে দেখে বলে, মেঘ ম্যাম, আপনি এখানে এখন রান্নাঘরে? আপনি কি চা নাস্তা কিছু খাবেন? আমি বানিয়ে দিব। না না, আমি কিছু খাবো না। আদ্রিয়ান স্যার কি বাড়ি ফিরে এসেছে? বাহিরে গাড়ির শব্দ শুনলাম। হ্যাঁ স্যার, একটু আগেই বাড়ি ফিরে এসেছে। আদ্রিয়ান বাড়ি ফিরে এসেছে অথচ রাতের খাবার খেতে টেবিলে আসেনি কেন? জিয়ার শরীরের অবস্থা কি খুব খারাপ? হাসপাতালে কি কিছু হয়েছে? আদ্রিয়ান স্যার কি আপসেট? মেঘ পুনরায় প্রশ্ন করে, আদ্রিয়ান স্যার রাতের খাবার খাবেন না? তুমি ওনাকে খাবার খাওয়ার কথা জিজ্ঞেস করনি? জি ম্যাম, করেছি, কিন্তু স্যার বলল ওনার ক্ষুধা নেই, স্যার রুমে গিয়ে বিশ্রাম করতে চায় আর ওনাকে বিরক্ত করতে নিষেধ করেছেন। কাজের মহিলার কথা মেঘ শুনল। আদ্রিয়ানের ক্ষুধা নাই এর মানে কি? দুপুরে নিশ্চয়ই খাবার খায়নি আর এখন রাতেও খাবে না। আজ মাত্রই জ্বর থেকে একটু সুস্থ হয়েছে আর এর মধ্যে যত অনিয়ম শুরু করে দিয়েছে। মেঘ কাজের মহিলাকে আদেশ করে বলে, তুমি আদ্রিয়ান স্যারের খাবার রেডি করে দাও, আমি ওনার রুমে খাবার নিয়ে যাব। কিন্তু আদ্রিয়ান স্যার তাকে বিরক্ত করতে নিষেধ করেছে। হ্যাঁ জানি, তবুও তুমি ওনার খাবার রেডি করে দাও। ওকে মেঘ ম্যাম।
কাজের মহিলা খাবার রেডি করে গুছিয়ে থালায় সাজিয়ে দেয়। মেঘ খাবার হাতে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় আদ্রিয়ানের রুমে যাওয়ার জন্য। ওয়াশরুম থেকে গোসল শেষ করে বের হয় আদ্রিয়ান, গায়ে তার ট্রাউজার আর সফট শার্ট। আমেরিকায় এখন শীতকাল চলছে। এই প্রচণ্ড শীতের রাতে গোসল করার ফলে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে পড়েছে। বাহির থেকে আসা শীতল বাতাস রুম ঠান্ডা করে তুলেছে। তবে আদ্রিয়ানের এই বিষয়ে কোনো হুঁশ নেই। হাতে থাকা টাওয়াল মেঝেতে ফেলে দিয়ে টেবিলের ড্রয়ার থেকে একটা সিগারেট বের করে চালায়। এরপর ধপ করে শরীর ছেড়ে দিয়ে সোফায় বসে। মেঘ খাবার প্লেট হাতে করে রুমে প্রবেশ করে। চোখ বন্ধ করে সোফায় শরীর ছেড়ে দিয়ে মাথা নিচু করে বসেছিল আদ্রিয়ান। হঠাৎ করে কারোর পায়ের নুপুরের শব্দ শুনে তাকায় সামনের দিকে। খাবারের থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মেঘ। আদ্রিয়ান মেঘকে দেখে অবাক হয়েছে, বিরক্ত হয়েছে বা খুশি হয়েছে তা বোঝা যায়নি। শুধু কিছুক্ষণ মেঘের দিকে মায়া ভরা দৃষ্টিতেই তাকিয়েছিল। এরপর আবার পূর্বের মাথা নিচু করে বসে আছে। মেঘ আদ্রিয়ানের তাকিয়ে থাকা সহ সমস্ত কার্যকলাপ খেয়াল করল। মেঘ বলে, আদ্রিয়ান স্যার, আপনার রাতের খাবার খাবেন না আপনি? মেঘের কথা হয়তো আদ্রিয়ান শুনল। সে মাথা নিচু করা অবস্থায় উত্তর দেয়, খাবো, খাবার নিয়ে আসো। আদ্রিয়ানের অনুমতি পেয়ে মেঘ খাবার নিয়ে যায় তার কাছে। এরপর মেঘ তার হাতে থাকা খাবার টেবিলে রেখে জিজ্ঞেস করে, শুনলাম ডক্টর জিয়া আত্মহত্যা করেছেন। এখন তার শরীরের অবস্থা কেমন? আপনি হাসপাতালে গিয়েছিলেন? আদ্রিয়ান মেঘের কথার বিপরীতে উত্তর দেয়, জিয়া সুইসাইড করেছে। আমি হাসপাতালে গিয়েছিলাম। ওর শরীরের অবস্থা খুব একটা ভালো না। হাতের রগ কেটে যাওয়ার ফলে খুব রক্ত বের হয়েছে। আদ্রিয়ানের মেঘের কথার উত্তর দিচ্ছে দেখে মেঘ পুনরায় সাহস করে প্রশ্ন করে, ডক্টর জিয়া হঠাৎ আত্মহত্যা কেন করেছে? আমাকে ভালোবাসে তাই? আপনি কি জিয়াকে ভালোবাসেন না? মেঘ, তুমি কি প্রশ্নের উত্তরটা জানো না, নাকি আমার মুখ থেকে শুনতে চাও? না, আমি জানি না এই প্রশ্নের উত্তর, তবে জানার প্রয়োজন নেই। ঠিকই বলেছেন, জানার প্রয়োজন নেই। আর আমি আপনাকে প্রশ্ন করারই বা কে হই আমি আপনার? মেঘ খাবার রেখে যখন কথাটা বলে চলে যাবে, তখন হঠাৎ পিছন থেকে আদ্রিয়ান তার হাত ধরে ফেলে। মেঘ থমকে যায়, তার মাথা পিছনে ঘুরিয়ে তাকায়। আদ্রিয়ান তার মাথা উঁচু করে শান্ত স্বরে বলে, মেঘ, খুব ক্ষুধা লাগছে আমার, শরীরে একদম শক্তি নেই, একটু খাইয়ে দাও না আমায়। আদ্রিয়ানের কণ্ঠ বেশ অসহায় লাগলো মেঘের কাছে। আজ প্রথমবার কেমন জানি অদ্ভুত লাগছে আদ্রিয়ানকে। তার মুখে গাম্ভীর্যতা বা রাগ নেই, রয়েছে শুধু এক রাশ মায়া। তবে মেঘ এত সহজে বলে যায়নি। সে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, আমার পড়াশোনা আছে, আমাকে রুমে যেতে হবে, আপনি একাই খেয়ে নিন। মেঘের না বোধক কথায় হয়তো আদ্রিয়ান খুশি হয়নি। তার কণ্ঠে থাকা অসহায়ত্ব অধিক দৃঢ় হয়। এক প্রকার আকুতি মিনতি করে বলে ওঠে, মেঘ, দুপুর থেকে কিছু খাইনি আমি, খুব ক্ষুধা লাগছে। যদি রাতে না খাই তবে হয়তো অসুস্থ হয়ে পড়ব। শরীর বেশ শীত শীত করছে মনে হচ্ছে, কালকের জ্বরটা আবার উঠবে। খাবার খেয়ে ওষুধ খেতে হবে, প্লিজ মেঘ, একটু খাইয়ে দাও। মেঘ থমকে যায় আদ্রিয়ানের কণ্ঠস্বর শুনে। আদ্রিয়ানের চোখে পানির বিন্দু দেখা যাচ্ছে, মনে হচ্ছে সে হয়তো কান্না করে দেবে। কিন্তু আদ্রিয়ান হঠাৎ এমন করছে কেন? কি হয়েছে? হাসপাতালে কি ইরফান সাহেব কিছু বলেছেন? আদ্রিয়ান বাচ্চাদের মতন আশাতুক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মেঘের দিকে। মেঘের হয়তো একটু মায়া হয়, তার ইচ্ছে না থাকার পরও রাজি হয় খাবার খাইয়ে দিতে। টেবিলে থাকা কাঁচের গ্লাসের পানি দিয়ে হাত ধুয়ে খাবার প্লেট হাতে নেয়। আদ্রিয়ান এই সাইড হয়ে সরে যায়। মেঘকে হাতের ইশারায় তার পাশে বসতে বলে। মেঘ বাধ্য মেয়ের মতন সেখানে বসে যায়। এরপর খাবার মাখে। আদ্রিয়ান একবারের জন্য মেঘের হাত ছাড়ে না, বরং হাতের বাঁধন দৃঢ় করে ধরে রাখে। মেঘ ভাত মাখিয়ে আদ্রিয়ানের মুখের কাছে ধরে, আর সে বাচ্চাদের মতন হাঁ করে মেঘের হাত থেকে খাবার খেয়ে নেয়। আদ্রিয়ান ভাত খাচ্ছিল আর মেঘের হাতে একটা করে ছোট্ট কামড় বসিয়ে দিচ্ছিল। মেঘ বলে ওঠে, আদ্রিয়ান স্যার, কি করছেন? হাতে কামড় দিচ্ছেন কেন? আমি যে ব্যথা পাচ্ছি। আর একবার কামড় দিলে কিন্তু আমি আর খাবার খাইয়ে দিব না। আদ্রিয়ান মেঘের কথা শুনে বাধ্য ছেলের মতন এপাশ ওপাশ মাথা নাড়িয়ে বলল, না, সে আর কামড় দেবে না। আদ্রিয়ানের এমন কাণ্ড দেখে মেঘের হাসি পায়, তবে সে মনে মনে হাসে। মুখের আদলে কোনো প্রকার অভিব্যক্ত প্রকাশ করে না, বরং খুব শান্তই থাকে। খাবার খাওয়া শেষ হলে মেঘ তার হাত ধুয়ে যখন সোফার কাছ থেকে দূরে সরে যেতে লাগবে, তখন আদ্রিয়ান আবার তার হাত ধরে টান দিয়ে তার কোলে বসিয়ে নেয়। ঘটনাটা এত তাড়াতাড়ি হয় যে মেঘ অবাক হয়ে যায়। আদ্রিয়ান এতক্ষণে মেঘের কোমর জড়িয়ে ধরে খুব শক্ত করে ধরে, তার বুকের সাথে মিশিয়ে ফেলে। মেঘের মুখ আদ্রিয়ানের কাঁধের অপর পাশে, তার সমস্ত শরীর আদ্রিয়ানের শরীরে মিশে আছে।
মেঘ বলে, আদ্রিয়ান স্যার কি করছেন, ছাড়ুন আমায়। আদ্রিয়ান মেঘের কথা শুনল না, বরং আরও অধিক শক্ত করে জড়িয়ে ধরল মেঘকে। দুটো শরীরের মধ্যে এখন এক বিন্দু অবধি ফাঁকা নেই যে বাতাস চলাচল করবে। আদ্রিয়ান মেঘের কোমর হাতে রেখে ঘাড়ে থুতনি ঘষে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, মেঘ তুমি মালিহা তাই না, আমার বিবাহিত স্ত্রী? যদিও এটা আমার সন্দেহ, কিন্তু তা সত্যি কিনা জানি না, তবে খুব শীঘ্রই জেনে যাব। আদ্রিয়ানের কথা মেঘ শোনে না। সে বলে, আদ্রিয়ান স্যার আমি মালিহা নই, আমায় ছাড়ুন। আদ্রিয়ান এইবারও মেঘের কথা শুনল না, জেদ খাটিয়ে বা শক্তি দিয়ে আরও অধিক নিকটে নিয়ে আসলো। আদ্রিয়ান মেঘের কাঁধে মুখ গুজে দেয় আর বলে, কিন্তু মেঘ আমার কেন মনে হচ্ছে যে তুমিই মালিহা? পৃথিবীতে এত এত মেয়ে থাকতে কেন তোমার প্রতি আমার ভালোবাসা মায়া কাজ করে? মেঘ বিশ্বাস করো, আমি সত্যিই দুঃখিত মেঘ, তবে বিশ্বাস করো আমি তোমার সাথে সত্যিই সংসার করতে চেয়েছিলাম মেঘ। বিয়ের পর তোমায় একা রেখে আমেরিকায় চলে আসতে চাইনি আমি। এই আদ্রিয়ান স্বার্থপর নয় মেঘ, কিন্তু তখন যদি আব্বু বলতো যে আমি বিয়ের পর পড়াশোনা করতে বিদেশে আসতে পারবো, তবে এসব হতো না মেঘ। তোমাকে স্ত্রী হিসাবে স্বীকার করেছিলাম আমি, কিন্তু আমার স্বপ্ন তখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল আমার কাছে, যার জন্য আমি দুঃখিত মেঘ। আদ্রিয়ান পুনরায় নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, মেঘ আমি তোমার সাথে আগেও সংসার করতে চেয়েছি, এখনও চাই। আমি জানি 7টা বছর আমি তোমাকে যে অবহেলা আর কষ্ট দিয়েছি তা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি চাই আগামী 70 বছর তোমাকে ভালোবেসে কাটিয়ে দিতে। আমি তোমায় অনেক ভালোবাসবো মেঘ, তুমি যা চাও তাই করব, প্রয়োজন হলে সারা দিন তোমার পায়ের কাছে পড়ে থাকবো, তবুও আমাকে ফিরিয়ে দিও না তুমি মেঘ। আমি একা একা থাকতে থাকতে ভীষণ টায়ার্ড মেঘ, আর কারোর ঘৃণা সহ্য করার মতন ক্ষমতা আমার নেই মেঘ। আদ্রিয়ান পুনরায় বলে ওঠে, মেঘ চলো আমরা দেশে চলে যাই, এরপর সেখানে গিয়ে আমি যে কোনো হসপিটালে ডক্টরি করব, আর তুমি পড়াশোনা করবে। এরপর তোমার শেষ হলে আমরা নতুন করে বিয়ে করে সংসার করব। তবুও মেঘ আমাকে একটা সুযোগ দাও প্লিজ মেঘ, শেষবারের মতন আমাকে তোমায় ভালোবাসতে দাও, শুধুমাত্র একটা শেষ সুযোগ দাও। আদ্রিয়ান কান্না করতে করতে কথাগুলো বলে, তার চোখের পানি মেঘের কাঁধে পড়ছে। মেঘ অনুভব করছে আদ্রিয়ানের কান্না। সত্যি কি আদ্রিয়ান কান্না করছে? মেঘের বিশ্বাস হচ্ছে না। চলবে গল্প তোমার নামে নীলচে তারা, লেখিকা হিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।